This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. ঈশ্বরগুপ্ত সেই কবে লিখেছিলেন বলুন তো? কার কথা শুনে সবে সেজেছ সমরে, পিপিরার পাখা ওঠে মরিবার তরে। শেষ লাইনটা এখনও প্রবাদ হিসেবেই ব্যবহার হয়। কে জানে, গোপন গুহায় বসে সন্দেশখালীর সাধারণ মানুষের বিদ্রোহ দেখে দাঁত কিরমির করে হয়তো সেই প্রবাদটাই আওড়াচ্ছেন সন্দেশখালীর বাঘ। সন্দেশখালীতে লোকে শেখ শাহজাহানের বিরুদ্ধে মুখ খুলেছে, তার দুই অনুচর শিবু আর উত্তমের গ্রেফতারিতে উৎসব করেছে। এসব কথা শেখ শাহজাহানের পক্ষে সহ্য করা তো খুব কঠিন, ঠিক যেমন বিশ্বাস করা কঠিন তৃণমূলের মতো সংবেদনশীল রাজনৈতিক দল কেন সন্দেশখালীর ঘটনা নিয়ে এরকম সাজানো ঘটনার তত্ত্বে অটল হয়ে রয়েছে, কেন আগ বাড়িয়ে তাদের নেতা মন্ত্রীরা সবাই এই সমস্তগুলোকে সাজানো ঘটনা বলেছিলেন। এসব নিয়ে অবশ্য আর কথা বলা, আলোচনা করা এসবের কোনোটারই কোনো মানে হয় না, জানেন তো। ঠিক করেছি, সব নিয়ে আজকের পর আর কোনো কথা বলবো না, কারণ যা বলেছে মুখের কথা এবং যে পদক্ষেপগুলো মানে প্র্যাকটিক্যালি যে সিদ্ধান্তগুলো নেওয়া, এই দুটোর মধ্যে মিল নেই। যেটা মুখে বলেছে এবং যেটা করছে তার মধ্যে দেখুন, করছে যেটা সেটা তো বাস্তব চোখের সামনে দেখতে পাচ্ছি, এবং সেটাই যখন এই যা মুখে বলেছে সেটাকে ভুল বা মিথ্যে প্রমাণ করে দিচ্ছে, ফলে সেই বিষয়গুলো নিয়ে এরপরে আজকের পরে আর আলোচনা করার জাস্ট কোনো মানে হয় না। আমরা আর করবো না, যা করব আজকে সাজানো ঘটনা তত্ত্ব, আজকেই শেষ আলোচনা। পরপর যে পদক্ষেপগুলো তৃণমূল নিয়েছে দেখুন সাম্প্রতিককালে আজ পর্যন্ত, সেগুলো তো প্রমাণ করে দিয়েছে যে সন্দেশখালীর ঘটনা নিয়ে তারা ওয়াকিবহাল এবং তারা চিন্তিতও বটে। চিন্তিত এবং ওয়াকিবহাল বলেই তো সন্দেশখালীর ক্ষোভ প্রশমনে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, তৎপর হয়ে পথে নেমেছে তৃণমূল। কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি ইনিশিয়েটিভ নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি। অভাব অভিযোগ আছে, অনেকে লিজের টাকা দেয়নি, মানুষকে ঠকিয়েছি। যারা লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত করিয়ে দেওয়ার দায়িত্ব দলের। যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে, এবং যদি কেউ মনে করে কারো কাছ থেকে কেউ কিছু নিয়েছে সবটাই ফেরত দেওয়া হবে, এটাও মাথা রাখবেন। আমি যখন বলি, আমি যখন সেটা করি। যে প্রচুর গরিব মানুষ তারা এরকম আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছে। আমরা যারা দল করি আমাদের কাজ হচ্ছে 2 টাকা, 5 টাকা, 7 টাকা, 10 টাকা চাঁদা দিয়ে বিধানসভা ওয়াইজ একটা চাঁদা তুলে সুকুমারের পাশে দাঁড়ানো, যাতে এখানে, কারণ অ্যামাউন্টটা খুব একটা বেশি না, আমরা দেখলাম সব যোগভোগ করে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা এরকম, খুব কমই না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তৃণমূলের নেতারা দেখবেন কি হয়েছে, তৃণমূলের প্রতিনিধি দল গ্রামে গ্রামে যাবে, গ্রামে গ্রামে গিয়ে দেখবে, অফিসার পাঠাবেন, তারা শুনবেন কার কি ঘটেছে এবং তিনি যেটা বলেন সেটা করেন। সত্যিই তো তার এই কথাটার ওপর সাধারণ মানুষের কিন্তু ভরসা আছে। ইনফ্যাক্ট আমরা এই গত এতদিন ধরে এই যে সন্দেশখালীর খবর দেখাচ্ছিলাম, সেখানকার মানুষজন তো ঠিক এই কথাটাই বলেছিলেন। তারা তো বলেছিলেন যে ওই 3 জন, শাহজাহান এবং তার 2 শাগরেদ শিবু আর উত্তম, এদের সরিয়ে দিয়ে দেখুন, তারপর দিদি এসে দাঁড়ালে তারা তাদের শ্রদ্ধা উজাড় করে দেবেন, যা বলবেন শুনবেন। মানে তাদের কোথাও গিয়ে ভরসা রয়েছে, তার উপর আস্থা রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যখন বলছেন যে আমি যা বলি করি, নিশ্চয়ই ওই মানুষগুলো সেইটা বুঝবেন, ভাববেন এবং বিশ্বাস করবেন। কিন্তু তার মানে এই যে লোক পাঠাতে হচ্ছে, এইখানে এইভাবে অফিসার পাঠাতে হচ্ছে। সাম্প্রতিককালে আমরা তো দেখেছি দুয়ারে সরকার হয়েছে, কিন্তু এইভাবে দুয়ারে অফিসার, দুয়ারে প্রশাসন গিয়ে হাজির হচ্ছে, কোথাও গিয়ে ক্যাম্প খুলে বসে অভাব অভিযোগগুলো নিচ্ছে মানুষের। এবং কী অভাব অভিযোগ না, কিছু স্পেসিফিক কিছু মানুষের দ্বারা তারা কোথাও গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা, কোথাও গিয়ে তাদের সম্ভ্রমহানি হয়েছে কিনা, কোথাও গিয়ে তাদের অর্থনৈতিক কোনো ক্ষতি হয়েছে কিনা, এইটা তো আগে কখনো দেখিনি। এটা যখন হচ্ছে, কোথাও গিয়ে সার্টিফাই করে দেওয়া হচ্ছে যে কিছু তো ঘটেছে। পার্থ ভৌমিক কী বলেছিলেন,
এবং কি বললেন দূরে তো শুনলেন, তিনি বলেছিলেন এর আগে যে শাহজাহানরা যত টাকা নিয়েছে সেই সব টাকা তারা চাঁদা তুলে শোধ করবেন। এবার সংখ্যাটা তাদের অ্যামাউন্টটা তাদের কাছে হয়তো বললেন যেভাবে 2.5 লাখ টাকা, হয়তো বড় কিছু না, সাম্প্রতিককালে আমরা যা দেখেছি গরিব মানুষের কাছে 2.5 লাখ অনেক। সেই টাকাটাও তৃণমূল তারা চাঁদা তুলে নিজেদের মধ্যে থেকে টাকা তুলে সেই টাকা শোধ করবে বলেছে। কেন বলেছেন স্পষ্ট, আমাদের দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছেন বলে তারা অভিযোগ করেছে। কোথাও গিয়ে এটাও মান্যতা পেয়ে গেল, তৃণমূল কিন্তু টাকা শোধ দিতে শুরু করেছে। অর্থাৎ নেতারা যা যা বলেছেন আগে তার সঙ্গে তাদের যে কাজ সেটার কিন্তু বাস্তবে খুব একটা মিল নেই। আর এখন নেতারা যা যা বলছেন সেটাই সঙ্গে সঙ্গে রূপায়ণ করছেন। ওই জন্যই চাঁদা তোলা হচ্ছে, টাকা শোধ করা শুরু হয়ে গেছে। এতে কি বোঝা যাচ্ছে, শেখ শাহজাহান, শিবু হাজরা বা উত্তম সর্দারদের ঋণের বোঝা তৃণমূল স্বেচ্ছায় যখন নিজের কাঁধে তুলে নিয়েছে, যখন বলছে আমাদেরই একজনের দ্বারা কেউ প্রতারিত হয়েছে, তখন তো একটা বিষয় জলের মতো পরিষ্কার। তৃণমূল বুঝেছে গাফিলতিটা দলীয় স্তরে হয়েছে, প্রশাসনিক স্তরে নয়। কারণ প্রশাসনিক স্তরে যদি কোনো ভুলচুক হতো, গাফিলতি হতো, তাহলে তো সরকারের কাছে আবেদন জানাতে হতো, সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করত। কিন্তু সেটার যে জায়গাটা সেটাও তো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে ভূমি রাজস্ব দপ্তর যাচ্ছে, ভূমি দপ্তর যাচ্ছে, তারা তো যদি কারুর জমি টমি নিয়ে নেওয়া হয় তারা সে সমস্ত খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন, সেটা সরকারি স্তরে কার্যকর। কিন্তু বাকি জায়গাটা পুরোটা দলীয় স্তরে। পার্থ ভৌমিক যখন বলেছেন যে শাহজাহানের ঋণ তৃণমূল শোধ করবে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে তৃণমূল মনে করছে দায়টা তাদের। পার্থ ভৌমিকরা যে মেনে নিচ্ছেন গোলমালটা তাদের তরফেই ছিল, এটা তো এখন না বললেই নয়। দায় মেটানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকতে পারে মানুষের মনে। বাড়ি বাড়ি ঘুরে এতদিন পর সঠিক ছবি পাওয়া কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। কিন্তু একটা বিষয় তো স্পষ্ট, 10-এর লাঠি 1-এর বোঝা হলেও বাধ্য হয়ে এখন বোঝাটা নিজেদের কাঁধে তুলে নিতে হচ্ছে শাসক দলকে। এবং সেক্ষেত্রে সন্দেশখালিতে ডায়মন্ড মডেল কার্যকর করা নিয়ে পরীক্ষা নিরীক্ষাও কিন্তু শুরু হয়ে গেছে। 100 দিনের বকেয়া বা বার্ধক্য ভাতা এটা দেওয়ার দায় তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছিল না, তবুও তো অভিষেক এগিয়ে এসেছিলেন, নিজের কাঁধে সেই বোঝা তুলে নিয়ে এসেছিলেন, নিজের তহবিল থেকে 100 দিন আর বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু করেছিলেন। এবার শাহজাহান বা শিবু হাজরারা ধার যেটা নিয়েছেন, ধার তো বলে নেননি, নিয়েছেন, সেটাকে এখন ধার হিসেবেই ধরতে হবে। এবার সেই ধার শোধ করার দায় এটাকে কোনো মাত্র এই তৃণমূলের নর্মালি কিন্তু নয়, কারণ যা করেছেন তারা ব্যক্তিগতভাবে করেছেন। হ্যাঁ, দলগত শক্তিটাকে কাজে লাগিয়ে বা সেই চেহারাটা ইমেজটাকে কাজে লাগিয়েছেন সেটা আলাদা কথা, কিন্তু করেছেন তো নিজেরা। এটা তো নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলে দেননি। তাহলে তৃণমূল টাকা দিচ্ছে কারণ তৃণমূল নিশ্চয়ই বুঝেছে সন্দেশখালির বাঘেরা মানুষের মনে যে ক্ষত তৈরি করেছে, সেই ক্ষত একদম মিটিয়ে দিতে এই টাকাটাই একটা ভালো অস্ত্র, ভালো মলম, হাতে গরম ব্যাপার আর কি। তাই জন্যই অন্তত ক্ষত পূরণের চেষ্টা এই মলমের মাধ্যমে করা যেতেই পারে। যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো মনে হয়েছিল যে সরকারি প্রকল্পের বকেয়া টাকা লোকসভা ভোটের আগে যদি মেটানো না যায়, তাহলে হয়তো ডায়মন্ড হারবারের মতো চ্যালেঞ্জিং সিটেও তৃণমূলের লড়াই একটু কঠিন হতেই পারে। অথবা তিনি যে রেকর্ড ভোটে জিতবেন বলে টার্গেট করেছেন, সেই টার্গেট পূরণটাও একটু কঠিন হতেই পারে। তেমনই হয়তো পার্থ ভৌমিক, সুজিত বসুদের ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বুঝেছে সন্দেশখালির অনেক ক্ষতের একটাই হয়তো অব্যর্থ ওষুধ হতে পারে ওই টাকা। তারা হয়তো হিসেব কষে দেখে নিয়েছেন যে খুব একটা বেশি টাকা গচ্চা যাবে না। ওই শুনলেন তো 170টা অভিযোগ জমা পড়েছে, সব মিলিয়ে 2.5 লক্ষের মতো টাকা দিতে হবে। এটার কোনো টাকা হলো নাকি? অন্তত সাম্প্রতিককালে আমরা নেতাদের ক্ষেত্রে যে টাকার অ্যামাউন্ট হিসেব করতে দেখেছি তার কাছে তো কিচ্ছু না, নস্যি। পার্থ ভৌমিক নিজে যখন 2.5 লক্ষের হিসেব দিচ্ছেন, তখন ধরে নিতে হবে তারা খুব স্কুটিনি করে, এখানে তো ক্ষত মেরামতির বিষয়, ড্যামেজ কন্ট্রোল, সেখানে আর ফাঁক রাখা যায় না। তো যাই হোক, টাকা দিয়ে দিলে বাকি ক্ষতগুলো লোকসভা ভোট আস্তে আস্তে সন্দেশখালির মানুষ হয়তো ভুলে যাবে। এটা সবাই মনে করতেই পারেন, মানুষের মেমোরিটা খুব শর্ট, জানেন তো। আমরা যেগুলো ভাবি সেগুলো খুব দ্রুত ভুলেও যাই আর কি। কিন্তু সত্যিই কি সন্দেশখালি বাঘেদের অত্যাচারের পুরো স্মৃতিটুকু
এই রকম ক্ষতিপূরণে ভুলে যেতে পারবে? সন্দেশখালীর যে মহিলার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু হয়েছে, যদি দেখা যায় যে ওই মহিলার অভিযোগটা সত্যি, তাহলে পৃথিবীর সমস্ত টাকা দিয়েও কি তার হারানো সম্ভ্রম ফেরানো যাবে, তার ক্ষতিপূরণ করা যাবে? সেই ক্ষত, সেটার ওপর ড্যামেজ কন্ট্রোলের কোনো মলম লাগানো কি সম্ভব? এই ক্ষতগুলো কি কোথাও গিয়ে শাসক দলের জন্য পার্মানেন্ট ড্যামেজ নয়, ফেস লস নয়? সন্দেশখালীর বাঘের ঋণের দায় কাঁধে নিয়ে তৃণমূল তো বুঝিয়েই দিয়েছে দায় তারা দলগতভাবে নিচ্ছে। তাহলে বাঘেদের গুহায় যে নারী সম্ভ্রম নষ্টের অভিযোগগুলো উঠেছে, সেগুলো যদি সত্যি হয়, তার দায় কিভাবে নেবে? এড়াতে পারবে? বাঘের দায় নিতে গিয়ে মনে হচ্ছে কোথাও গিয়ে বাঘের পিঠেই উঠে পড়েছে সবাই, জানেন তো? সন্দেশখালীর বাঘ না এবার পুরো রাজনীতিটাকেই গিলে নেয়, এবং রাজনীতি গিললে চাপটা তো সব থেকে বেশি পড়বে শাসক দলের ওপরেই। মমতা বন্দ্যোপাধ্যায়ও তো গতকাল বলেছিলেন যে যৌন নির্যাতনের কোনো অভিযোগ সরকারের কাছে আসেনি, কিন্তু তারপরেও তো কোথাও গিয়ে একজন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। আর আজ সন্দেশখালীতে গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা বলেছেন যে তার কাছে 18টা অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে 2খানা ধর্ষণের অভিযোগ। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বলেছেন যা পরিস্থিতি, তাতে তার মতে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া কোনো উপায় নেই। এটা তো তাদের বক্তব্য, বিভিন্ন রকম এখন বক্তব্য, পাল্টা বক্তব্য। এর আগে SC/ST কমিশনের যিনি প্রধান ছিলেন তিনিও এসে একই কথা বলে গেছিলেন। এটা একটা দিক। রাজ্যপালকে পাশে বসিয়ে রেখা শর্মা এই কথাগুলো বলেছেন, এটা তাৎপর্য আলাদা, এটাও একটা দিক। কিন্তু এটাও তো ঘটনা, কোথাও গিয়ে এটা ভাবার যে দায় এসে যাচ্ছে পুলিশের কাছে, প্রশাসনের কাছে, যে বক্তব্যগুলো ওখানকার মানুষ দিচ্ছেন না, সেগুলো কেন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিতে দিচ্ছেন? কেনই বা এইভাবে জাতীয় মহিলা কমিশনের যারা বাইরের থেকে এসছেন তাদের সামনে এই অভিযোগগুলো তারা পেশ করছেন? এটাও কিন্তু ভাবাটা একটা বড় দায়। এই দায়টা এই মুহূর্তে কিন্তু এড়ানোর খুব একটা उपाय नहीं। 18 के करीब मेरे पास कॉपीज हैं आज कंप्लेंट्स की। दो रेप की कॉपीज हैं, बाकी मोलेस्टेशन विच इज वेरी सीवियर मोलेस्टेशन। दे आर सेइंग मेरे हमारे कपड़े उतार दिए गए, यहाँ टच किया, वहाँ टच किया। इतना बुरा हाल है कि महिलाएं मुझे छोड़ नहीं रही हैं, वो मुझे पकड़ कर रो रही हैं। बहुत बुरी हालत है। मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा। उत्तम সর্দার কিংবা তাদের বিরুদ্ধে অভিযোগ এবং শিবু হাজরা তাদেরকে অ্যারেস্টও করা হয়েছে। রাজ্য সরকার পক্ষ থেকে ক্যাম্পগুলো আরম্ভ হয়েছে। ন্যাশনাল কমিশন ফর উইমেনের সভানেত্রী জানা প্রয়োজন যে এই রাজ্যে মহিলার উপরে কোনো অত্যাচার নির্যাতন এই অভিযোগ এলে কিন্তু তৎপর এই রাজ্য। বাংলায় হলে আপনি ছুটে আসেন, আসুন, কিন্তু সর্বত্র অন্য জায়গা কেন যাচ্ছেন না? রাজ্যের নারী আর শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা বললেন মহিলাদের ওপর অভিযোগ এলেই রাজ্য গুরুত্ব দিয়ে তার বিচার করে, তৎপরতা দেখায়। কিন্তু এই বিষয়গুলো তার মনে হচ্ছে জাতীয় মহিলা কমিশনের জানা উচিত। এটাও তো তাদেরও জানা উচিত যে কেন অভিযোগগুলো তাদের কাছে আসে না। সবারই কিন্তু অনেক কিছু জানা উচিত, কেন যে সবাই জানেন না সেটাই এই জন্য বুঝতে পারি না। দেখুন, এই জন্যই বলছি যে মহিলাদের প্রতি রাজ্য যখন এত সংবেদনশীল, তখন সন্দেশখালীর মতো এত বড় ঘটনাটা ঘটল কী করে বলুন তো? আর সেই ঘটনার আঁচ টের পেতে তৃণমূলের এতদিন লেগে গেল। শাসক দল তো তাদের নিজস্ব মেকানিজম আছে, সংগঠন আছে, একদম তৃণমূল স্তর পর্যন্ত সরকার আছে, তার ইন্টেলিজেন্স আছে, কিচ্ছু জানতো না, কিচ্ছু বোঝা যায়নি। তাহলে ভাবুন কাদের ওপর ভরসা করেছেন। কয়েকদিন আগেও তৃণমূল নেতারা বলছিলেন যে যৌন হেনস্থার মতো বিষয়গুলো সব সাজানো ঘটনা। আর আজ শশী পাজা বলতে বাধ্য হলেন উত্তম আর শিবুর মতো যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের তো পুলিশ গ্রেফতার করেছে, পুলিশ প্রশাসন অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখছে, সরকার ক্যাম্পের ব্যবস্থা করেছে। দিন কয়েকের মধ্যেই তৃণমূলের দৃষ্টিভঙ্গিটা এভাবে 180 ডিগ্রি ঘুরে গেল কেন? এই কারণ আমার একটাই মনে হচ্ছে, জানেন তো, দুটো কারণ হতে পারে। প্রথমত, জাতীয় SC/ST কমিশনের পর রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করে গেল জাতীয় মহিলা কমিশন। এভাবে যদি একের পর এক জাতীয় কমিশন রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করে, তাহলে সারা দেশের মানুষ, এখানকার মানুষের কথা ছেড়ে দিন, সারা দেশের মানুষ
তারা হয়তো ভেবে নিতেও পারেন যে বাংলায় আইন শৃঙ্খলার হাল সত্যিই খারাপ। রাষ্ট্রপতি শাসন সেটা জারি হোক চাই না হোক, কেন্দ্রীয় সরকার বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাষ্ট্রপতি শাসন জারির ব্যাপারে ভাবনা চিন্তা করুন বা না করুন, এরকম বিভিন্ন কোয়াসি জুডিশিয়াল বডি যদি সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে, তাহলে বাংলার সম্পর্কে একটা নেগেটিভ ইমেজ তৈরি তো হতেই পারে। কোয়াসি জুডিশিয়াল বডি মানে যে সমস্ত সংস্থার হাতে কিছু কিছু ক্ষেত্রে বিচার করার অধিকার রয়েছে, যেরকম জাতীয় মহিলা কমিশন বা জাতীয় SC/ST কমিশন। দ্বিতীয়ত, সন্দেশখালির মানুষ যেভাবে নিত্য নতুন অভিযোগগুলো করছেন, তার ফলে হয়তো কোথাও গিয়ে শাসক দল বুঝতে পারছে যে অবস্থান পরিবর্তন করাটা জরুরি। এমন জায়গায় বিষয়টা পৌঁছে গেছে যেখানে গিয়ে এটাকে সাজানো ঘটনা বলে ডিনাইয়াল মোডে থাকলে, অস্বীকার করার জায়গায় থাকলে ওই মানুষগুলোর রোগ আরও বেড়ে যেতে পারে। এবং কিছু কিছু ঘটনা লোকের সামনে যখন উঠে আসে, একটা পর্যায়ের পর তাকে আর মানে পুরোটাই রটনা, পুরোটাই সাজানো এই সমস্ত বলে এড়িয়ে যাওয়া সম্ভব হয় না, কারণ লোকে তখন ভাবে যা রটে তার কিছুটা তো বটে। এ কথা ভেবেই তৃণমূলকে হয়তো এখন এই অভিযোগগুলো গুরুত্ব সহকারে শুনতে হচ্ছে। এবার শাসক যখন জনতার কথা শুনছে, তখন আমরাও সন্দেশখালীর এক মায়ের কথা আপনাদের শোনাই, যিনি দাবি করেছেন যে তার পুত্রবধূকে বাড়িতে রাখার সাহস পাননি, কারণ বাঘের ভয়। বড় বৌমা, আমার স্বামী, বড় ছেলে এখানে থাকে না। হ্যাঁ, দেখতে সুন্দর আমার বৌমাকে, বুঝলে, ওরা তো লক্ষ্য পড়লেই তো তুলে নিয়ে যাবে, তার জন্য আমার বৌমাকে এখানে রাখিনি। আমার বৌমা মধ্যপ্রদেশে থাকে, আলো কেউ যদি চোখে পড়েছে তাকে সেই রাত্রেই তুলে নিয়ে যাবে। দেখুন, এগুলো সব অভিযোগ, এগুলো সব সন্দেশখালী থেকে আসা বিভিন্ন মানুষজনের বক্তব্য। এগুলো শুনলে মনে হবে না সত্যি কি এরকম হতে পারে? এটাও মনে হবে না যে এই সমস্ত শাহজাহানদের ধার দেনাটা শুধু টাকা দিয়ে মিটিয়ে দিলেই কি সন্দেশখালীর যাবতীয় রাগ মেটানো সম্ভব, নাকি বাকি অভিযোগগুলোর নিষ্পত্তি প্রশাসনের কাঁধে চাপিয়ে দিয়ে যেভাবে রাজ্যের সরকার নিশ্চিন্তে থাকতে চাইছে, সেটা কোথাও গিয়ে বুমেরাং হবে না তো? কারণ আমলাতন্ত্রের ওপর যে নির্ভরতা, সেটা একটু অতিরিক্ত মাত্রায় নির্ভরতা হয়ে যাচ্ছে না তো? এবং এই অতিরিক্ত নির্ভরতা হিতে বিপরীত হবে না তো? অতীতে কিন্তু এরকম অনেক উদাহরণ রয়েছে। একটু রাজনীতিতে প্রতি মুহূর্তে না ইতিহাস শিক্ষা দেয়, পেছনে ফিরে তাকাতে হয়। দেখছিলাম, আর তাতেই মনে হচ্ছিল আমলাদের অন্ধবিশ্বাস যখনই করেছে তখনই কিন্তু শাসক ঠকেছে। সেই সমস্ত ইতিহাস থেকে কি তৃণমূল শিক্ষা নেবে না জানি না, শুধু এইটুকুনি জানি যে আজকের এই বর্তমান প্রেক্ষাপটে ইতিহাস কি ভীষণ প্রাসঙ্গিক হয়ে উঠছে। জানি আপনাদের একই কথা মনে হবে যখন এই বিষয়গুলো খানিকটা ব্যাখ্যা করে বলবো, সেই কথাগুলো বলবো যে কথাগুলো আজ না বললেই নয়। আমলাতন্ত্রের কথা বললাম, এবার বলি সন্দেশখালীর ঘটনা এ পর্যন্ত যা যা হয়েছে, রাজ্য সরকার এখন পর্যন্ত যা যা পদক্ষেপ করেছে, সব কিছু দেখে শুনে বিচার বিশ্লেষণ করে কেন এই আমলাতন্ত্রের কথা হঠাৎ করে বা তাদের ওপর নির্ভরতার কথা কেন হঠাৎ করে মনের মধ্যে এসে গেল? বিশ্বাস করুন, কোথাও গিয়ে না এই ইদানিংকালে দেখবেন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি, বলেওছি আপনাদের সাথে বহু সময়, যে তৃণমূল সরকারকে কোথাও গিয়ে সেই বাম শাসনের 34 বছরের ভূত তারা করে বেড়াচ্ছে। তারা সব কিছুতে বাম শাসন দেখায়, কোথায় কি গণ্ডগোল হয়েছে, কোথায় কি মুশকিল হয়েছে, কোথায় ধার দেনা, কোথায় অন্যায়, কোথায় দুর্নীতি, সব কিছু নাকি এই বাম আমল থেকে শুরু। 12 বছর হয়ে গেছে তারা ক্ষমতায় এসছে, কিন্তু তার আগের ওই 34 বছর সেটাই নাকি যাবতীয় গণ্ডগোলের শিকড় ওখানটায় রয়েছে। এটা বারবার বলে। এই ভূতটা কি কোথাও গিয়ে তৃণমূল সরকারের ঘাড়েও চেপে বসছে? এটা কিন্তু মনে হচ্ছে, কারণ তৃণমূল সরকারের মধ্যেও কিন্তু বাম সরকারের বেশ কিছু সিনড্রোম দেখা দিচ্ছে। বিশেষ করুন কথায় কথায় বললাম না যে এই যে পুরনো দিকে তাকানো, আমরাও তাকাই, তাহলেই আপনারা দেখতে পাবেন সেই বিষয়গুলো কেন মনে হচ্ছে যে বাম ভূত কোথাও গিয়ে এই তৃণমূল সরকারের ঘাড়েও চাপছে। বাম শাসনের একদম শেষের দিকের কথা মনে করুন, বুদ্ধদেব ভট্টাচার্যের শাসনকালে রাজ্য সরকার যে অতিরিক্ত আমলা নির্ভর হয়ে পড়েছিল, একথা তো পরবর্তীকালে বামেরা স্বীকার করে নিয়েছেন।
আমলাতন্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাই যে তাদের ডুবিয়েছিল সেই সময়, একথাও বামেরা এখন গোপন করেনি। সেই আমলাতন্ত্রের ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়াটা সেটা কি এবারও এখনও চোখে পড়ছে? তার কারণ যারা এই প্রশাসনিক স্তরে থাকেন না, তারা একটা কথা বলেন, জানেন, তারা বলেন আমলাদের মধ্যে 3 ধরনের আমলা থাকে। এক ধরনের আমলা হচ্ছেন যারা দেখনদারির ওপরেই নির্ভর করে থাকেন, পুরোটা ফাঁকা, কিন্তু বিরাট এইটা হয়ে গেছে, সেটা হচ্ছে কোথাও কোনো প্রবলেম নেই, এই সামলে দিচ্ছি ওই সামলে দিচ্ছি, আমরা বলছি আমরা করছি, একটা বিরাট একটা হ্যালো তৈরি করে রাখেন, নিজেদের চারপাশে আলোর একটা বলয় তৈরি করে রাখেন। এরা বিভিন্ন সময় কিন্তু ভুলভাল বুঝিয়েও নিজেদের সেল করেন ভালো। এটা নিজেকে সেল করাটা কর্পোরেট জগতে খুব বড় একটা জিনিস। কিন্তু এই আমলাদের মধ্যেও কিন্তু এক দলের মধ্যে তারা নিজেদের উন্নতির রাস্তা শুধু দেখনদারির ওপর দিয়ে করে নিতে পারে। আরেক দল আছেন যাদের হয়তো যোগ্যতা আছে, কিন্তু যোগ্যতাকে কাজে লাগিয়ে সরকারের জন্য পরিশ্রম করার থেকে তারা নিজেদের আখের গোছানোর দিকে বেশি উৎসাহী থাকেন। আর এর বাইরে তৃতীয় আরেক শ্রেণী থাকেন যারা ভালো আমলা, তারা এই প্রথম 2 দলের উৎপাতেই বলুন বা চাপেই বলুন খানিকটা চুপচাপ চেপে বসে থাকেন, এটা গ্যালারিতে বসে খেলা দেখার মতো মজা নেন আর কি। এই তুলনায় নিষ্ক্রিয় হয়ে এই যে মজা দেখা, এটার মধ্যেও কিন্তু একটা বিপদের বীজ লুকিয়ে থাকে। এই যে প্রথম 2 শ্রেণীর, কারণ এদের ওপরেই কিন্তু নির্ভর করে বা এদের ওপরেই কোথাও গিয়ে দায়িত্ব থাকে এই কথাটা বলার যে রাজা তোর কাপড় কোথায়। রাজা তোর কাপড় কোথায় এর মানে হচ্ছে রাজাকে সঠিক পরিস্থিতিটা বলা বা দেখানো, কোথায় গণ্ডগোল হচ্ছে, এখানে কি করা উচিত। কিন্তু ওই যে প্রথম 2 দল, তারা সব সময় দেখাতে চান সব ঠিক, কোথাও কিছু গণ্ডগোল নেই, একদম স্মুথ যাচ্ছে। হয়তো তারা প্রকল্পের উদ্বোধন করবেন বা একটা প্রকল্প করবেন বলে মুখ্যমন্ত্রী ঠিক করেছেন, তিনি নিশ্চিতভাবেই সেটা প্রয়োজনীয়তা বুঝে কেন করছেন, ওখানে দরকার আছে এই সমস্ত ভেবে সেই প্রকল্পের কথা বাস্তবায়িত করার কথা ভেবেছেন। তার উদ্বোধনও হয়তো তিনি করলেন, প্রকল্পটার উদ্বোধন তো হয়ে গেল, তারপর প্রকল্পটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সেটা তো আমলাদের। তারা গোটা ব্যাপারটা এমনভাবে দেখান যে পুরোটা স্মুথ, কোথাও কোনো সমস্যা নেই, কিন্তু ওখানে ওই প্রকল্পটা করতে গেলে কি কি বাধা আসতে পারে, এতে লাভের তুলনায় ক্ষতি বেশি কিনা, বা গোটা জায়গাটায় কোথাও একটা উপকার করতে গিয়ে 10টা অপকার হয়ে যাচ্ছে কিনা, সে অপকারটা বড় হয়ে যাবে কিনা, অথবা এটা সত্যি সত্যি কাজে লাগবে কিনা, এই গোটা বিষয়টা তারা কখনো পরিষ্কারভাবে তুলে ধরে রাখেন না। ঠিক যেভাবে রাজনীতিকরা আমাদের চোখের সামনে সমস্ত বিষয়গুলো কিন্তু ঝাপসা ঘোলাটে করে রাখেন যাতে সাধারণ মানুষ আসল ব্যাপারটা পরিষ্কার করে বুঝতে পারে না, ঠিক সেইভাবেই এই আমলারাও কিন্তু কোথাও গিয়ে গোটা ব্যাপারটাকে ওই কার্পেটের তলায় জিনিসপত্র চাপা দেওয়ার মতো আর কি। দেখবেন বাইরের থেকে মনে হবে পুরো স্মুথ, তলায় যে কত উঁচু নিচু ফুটি ফাটা আছে সেটা দেখা যাচ্ছে না। এর ফলে যেটা হয়, কোথায় যে গাড্ডাটা ওই কার্পেটের তলায় চাপা পড়ে রয়েছে এবং সেখানে ওপর থেকে পা পড়লে পা যে কতটা ঢুকে যাবে, মচকাবে না ভাঙবে, সেটা আঙুল দিয়ে দেখাচ্ছে সন্দেশখালি। এই যে বোর্ড, মনরেগার বোর্ড, এই বোর্ডে পরিষ্কার লেখা আছে যে রাস্তা নির্মাণ হয়েছে তা হচ্ছে ঢালাই পাকা রাস্তা, ঢালাই রাস্তা। বোর্ডের কাজ হয়ে গিয়েছে, দীর্ঘদিন হয়ে গেল, রাস্তা তৈরি হয়ে গিয়েছে, একবার নয় একাধিকবার রাস্তা তৈরি হয়েছে, কিন্তু এই হচ্ছে ঢালাই রাস্তার নমুনা। সামান্য ইট বসানো এবং ইটের মাঝখানে কোনো মতে মাটি আটকে দেওয়া হয়েছে। এই তো রাস্তার নমুনা। গ্রামের মানুষ আজ বামফ্রন্টের পর থেকে বামফ্রন্টও প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের এই রাস্তাটা হওয়ার জন্য, কিন্তু আমাদের এই রাস্তাটা হয়নি। আর টিএমসির এই 11 বছরের জামানায় এই রাস্তাটা আরও খারাপ পরিস্থিতি। তো টাকা আসছে, সেই টাকা যাচ্ছে কোথায়? সেই টাকা যাচ্ছে শিবু ভাইয়েরা, উত্তম, শাহজাহান, এরাই খেয়ে নিচ্ছে। এই রাস্তাকে ঢালাই রাস্তা হিসেবে কিন্তু চালিয়ে দেওয়া হয়েছে এবং এই যে প্রকল্পের টাকা তা কিন্তু হস্তগত হয়েছে, তেমনটাই অভিযোগ করছেন গ্রামবাসীরা। শিবু হাজরা, শাহজাহান, উত্তম এরা এইসব কাজ নিয়ে করতেছে।
টাকা পয়সাগুলো মেরে নিচ্ছে। রাস্তায় তো দেখতে পাচ্ছেন তো আপনারা, রাস্তার পরিস্থিতি খাতা কলমে ঢালাই হয়ে গেছে। বোর্ডে লেখা আছে নতুন বাজার পর্যন্ত ঢালাই রাস্তার কথা, অথচ বাস্তবে ইট পাতা রাস্তা দিয়েই হেঁটেছে সন্দেশখালী। কী করে এরকম হয়? নিশ্চয়ই ঢালাই রাস্তার জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, সে টাকা কোথায় গেল, কাদের পকেটে গেল? নিশ্চয়ই প্রকল্পের কাজ খতিয়ে দেখা বা তদারকির দায়িত্ব ছিল স্থানীয় প্রশাসনের, সেটাই তো স্বাভাবিক। ওভারঅল নির্দিষ্ট দপ্তরের আমলাদের তো একটা নির্দিষ্ট দায়িত্ব থাকে, সে দায়িত্ব দায় এটা যাদের ওপর ছিল তারা কি দায় এবং দায়িত্ব কোনোটাই পালন করেননি। কার্পেটের তলায় পুরো জিনিসটা চাপা দেওয়ার চেষ্টা কিন্তু নতুন কিছু নয়। এটা অবশ্য আমরা সেই সত্যজিৎরায় দেখিয়েছিলেন হীরক রাজার দেশেতে, সেই বর্ষাপূর্তি উৎসবে লোকজন আসছেন, দেশ বিদেশের মান্যগণ্য অতিথিরা আসছেন বিরাট বড় হাতিতে চড়ে, হাওদায় চড়ে, পালকিতে চড়ে। তারা যাতে গরিব গুরবদের দেখতে না পান তাই জন্য তাদের ঢেকে রাখা হয়েছিল সাদা কাপড় দিয়ে। ঠিক সেরকমই সন্দেশখালীতে যে কত রকম অভাব অভিযোগ জমা পড়ছে, কত যে ভেতরে ভেতরে গুমড়ে মরছে, সেই যাবতীয় অভাব অভিযোগ কি কার্পেটের তলায় চালান করার চেষ্টা হয়েছিল? তাতে তো মূল সমস্যাটা থেকেই গেছিল, ওপর থেকে স্মুথ দেখতে লেগেছে, ভেতরে ভেতরে ফাটল গাড্ডা, কত বড় গাড্ডা সেটা তো এখন বুঝতে পারছেন। দেখুন সন্দেশখালীতে একটা বড় অংশের মধ্যে একটা বড় অংশ হচ্ছে আদিবাসী, তাদের ভোট রয়েছে, অথচ এই আদিবাসীদের বিষয়গুলোকে কি অস্বীকার করার চেষ্টা হচ্ছে? 2-3 মহিলা তারা বিজেপি নেতাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারা বিজেপির নেত্রী। এই যে সাজানো ঘটনা, এটাও আমরা মাননীয় রাজ্যপালকে বলেছি। She did not make any statement before us. Okay. She makes a statement before a magistrate. কোন মহিলা পর্যন্ত কোন কমপ্লেন করেনি, এফআইআর করেনি। আমি পুলিশকে বলেছি সুমোটো কেস করো। এইটা হচ্ছে অভিজ্ঞতা। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি পুলিশকে বলেছেন সুমোটো কেস করার কথা। যখন বলেছেন ততক্ষণে তিনি কিন্তু বুঝতে পেরে গেছেন যে কত জিনিস ওই কার্পেটের তলায় চাপা দিয়ে রাখা হয়েছিল এবং তার মধ্যে কত বড় বড় গাড্ডা আছে, সেটা বুঝতে পেরেই কিন্তু এই কথাগুলো তিনি বলেছেন। আর এই বাকিদের কথাবার্তা, এই কথাবার্তাগুলো শুনেই সত্যি বলছি, বললাম না ওই সিপিআইএমের সময়কার কিছু ঘটনা মনে পড়ে যাচ্ছে। এই ধরুন না, এই আদিবাসীদের ওখানে তো একটা বড় সংখ্যক অবস্থান রয়েছে, আদিবাসীদের স্বার্থের জন্য সবাই ভীষণ উদ্গ্রীব থাকেন, তাদের নাকি সব ঠিকঠাক করে দেওয়া হবে এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রচারও চলে, এটা বাম আমলেও চলতো। কিন্তু সেই সময়ে তরাইয়ের অন্যতম সেরা চা বাগান ছিল চাঁদমণি চা বাগান। 9-এর দশকে সেই চা বাগানে শ্রমিক বিক্ষোভটা চরমে উঠেছিল, কারখানা 16 মাস বন্ধ ছিল। এবার মালিক পক্ষের অভিযোগ ছিল অশান্তির মূলে রয়েছে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিটু। তাদের অভিযোগ ছিল যে এরাই এই গোটা বিষয়টাতে কোথাও গিয়ে এই শ্রমিকদের খেপিয়ে তুলছে। আর কিন্তু ঘটনা হচ্ছে যে একটা সময় পর বামেদের অভিযোগ ছিল ওই চাঁদমণি চা বাগানে মাওবাদীরা ঢুকে পড়েছে। তখন মাওবাদীর কথা অত বেশি শোনা যেত না, জনযুদ্ধ গোষ্ঠীর প্রভাব রয়েছে শোনা গেল, সেটাও খুব বেশি তখন শোনা যেত না। কিন্তু নকশালি কাজকর্ম বাড়ছে এই বলে ভয় দেখানোটা শুরু হয় এবং অভিযোগ ওঠে চা বাগানের জমি বিক্রি করে দেওয়ার জন্য মালিক পক্ষের ওপর চাপ তৈরি করা হচ্ছে। 1990 সালের এক শুক্রবার ওই মালিক পক্ষের হাতে জমি হস্তান্তরের নোটিশ ধরানো হয়। 48 ঘন্টার মধ্যে সরকারের হাতে জমি তুলে দিতে চাপ দেওয়া হয়। হাইকোর্ট থেকে স্থগিতাদেশ জোগাড় হয়েছিল, শেষ রক্ষা হয়নি। দফায় দফায় এই চাঁদমণি চা বাগান বিক্রি হয়ে যায়। মজার কি কথা কি জানেন, একদম নামমাত্র দরে, মানে 600 টাকা 1000 টাকারও নিচে এরকম সব দরে যাদের হাতে জমিগুলো তুলে দেওয়া হয়েছিল, সেই সংস্থা 2 সপ্তাহের মধ্যে প্রায় 2.5 লাখ টাকা করে, মানে কত গুণ ভাবুন তো, সেই জমিগুলো বিক্রি করে দেয়। চা বাগানটা বিক্রি হয়ে যায়, চা বাগানের জমির পরিবর্তন হয়ে যায়, চা বাগানের জায়গায় আবাসন তৈরি হয়। চাঁদমণির চা বাগানের যারা মালিক তারা এখনও বলেন শুধু রাজনৈতিক নয়, প্রশাসনিক স্তরেও প্রবল চাপ দেওয়া হয়েছিল জমি বিক্রির জন্য। সে যাই হোক, কিসের জন্য হয়েছিল, কি হয়েছিল সেটা তো অন্য কথা। মোদ্দা কথা হচ্ছে সেই ক্ষোভ সেটা কিন্তু অন্য জায়গায় বামেদের, সে অনুজ পাণ্ডে হোক বা অন্যরা, তাদের ফেস করতে হয়েছে। সেই ছাই চাপা আগুন ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে ফেটে বেরিয়েছে আগ্নেয়গিরির মতো,
সেটা বামেরা টের পেয়েছে। এখানেও কি সেই রাজনীতি আর প্রশাসনের মধ্যে একই সিমটম দেখা দিচ্ছে? চাঁদমণি চা বাগানের হস্তান্তর যে ঠিক হচ্ছে না, সেটা কি প্রশাসনিক কর্তারা তৎকালীন সরকারকে বুঝিয়েছিলেন? এখনও কি সন্দেশখালির সমস্যা মেটাতে সঠিক যে পরামর্শটা সরকারের তরফে দেওয়া দরকার সেটা দেওয়া হচ্ছে? ধরা যাক বারাসাত রেঞ্জের ডিআইজি ছিলেন সুমিত কুমার, তিনি তদন্ত শুরু করেছিলেন, কিন্তু দুদিন আগে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হল। তার বদলে যাকে নিয়ে আসা হলো, তিনি নাকি এই ধরনের সিচুয়েশন অন্য জায়গায় আগে ভালো ডিল করেছেন। এটা বলেই তো তাকে নিয়ে আসা হলো, এটা ভেবেই হয়তো তাকে নিয়ে আসা হলো, ওরকমভাবে কারণ দর্শানো হয়নি। কিন্তু মোটামুটি তার অতীত দেখে, বায়োডাটা দেখে এটা মনে করাই স্বাভাবিক। কিন্তু এই বদলির ফলে প্রশাসনিক কাজকর্ম সেটা কি একটুও ধাক্কা খেলো না? বা তদন্তের কাজ, দেখুন প্রশাসনিক কাজকর্ম যারা চালান তারা বলেন সচরাচর একজন তদন্তকারী অফিসার হয়তো একটা কোনো বিষয়ে ডিল করছেন, কোনো একটা বিষয়ে তদন্ত করছেন, তার মতো করে করছেন, কিন্তু সাফল্য পাচ্ছেন না, কোথাও গিয়ে হয়তো আটকে যাচ্ছেন। তখন থেকে সাহায্য করার জন্য আরেকজন অফিসারকে নিয়োগ করাটা কোনো নতুন ঘটনা না, করা যেতেই পারে, কিন্তু তাকে সঙ্গে রেখে, যাতে প্রথম জনের যে অভিজ্ঞতা বা তিনি যতটা এগিয়েছিলেন সেই রাস্তাটাকে ধরে বা সেই ইনপুটগুলো নিয়ে দ্বিতীয় জন কাজ করতে পারে। কিন্তু সেটা যদি না হয়, যদি প্রথম জনকেই পুরো সরিয়ে দিয়ে পুরো দায়িত্ব দিতে অন্যজনকে নিয়ে আসা হয়, তিনি তো সে জায়গাটায় নতুন, তিনি হতে পারে এলাকা চেনেন, কিন্তু তার পক্ষেও বিষয়টা জেনে পুরো যতটা কোথায় কি হয়েছে জেনে ওই এলাকায় ঢুকতে বা গোটা বিষয়টার মধ্যে ঢুকতে অনেক দেরি হয়ে যাবে বা ঢোকাটা কঠিন হয়ে যাবে। প্রশাসনিক ভাষায় এটাই কি বলে জানেন? বলা হয় ডেথ পাথ। গোটা ঘটনাটা ধীরে ধীরে মেরে ফেলা। এই জায়গাটাতেই কিন্তু প্রশাসনের আমলাদের বিরাট ভূমিকা। তারা কিন্তু সরকারকে বোঝানোর দায় বা দায়িত্ব থাকে, এইখানটায় হলে এই গণ্ডগোল হবে, তার দায় কিন্তু আলটিমেটলি সরকারের ওপর বর্তাবে, সরকারকে বা শাসক দলকে ভুগতে হবে। তারা সেই দায়িত্ব পালন করছেন? বিরোধীরা কিন্তু প্রশাসনিক কর্তাদের দিকেই আঙুল তুলতে শুরু করে দিয়েছে। বহিরাগত আমাদের মুখ্যমন্ত্রী বলেন, এরা তো সবার আগে বহিরাগত, এরা তো কেউ বাঙালি না। বাঙালির টাকায় এরা বাঙালিকে অত্যাচার করবে, আর বাঙালির ট্যাক্সের টাকায় এরা উকিল রাখবে, এটা চলতে পারে না। দেখুন, সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেয়েছিলেন সুকান্ত মজুমদার, আঘাত পেয়েছিলেন। পুলিশ বিজেপি সাংসদকে অন্যায়ভাবে আটকেছে, এই যুক্তিতে রাজ্যের ডিজি, বসিরহাট জেলার পুলিশ সুপার সহ 5 প্রশাসনিক কর্তাকে দিল্লিতে ডেকেছিল সংসদের প্রিভিলেজ কমিটি, কিন্তু সুপ্রিম কোর্ট সে ব্যাপারটা মানতে রাজি হয়নি। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই হাজিরাটা এড়ানো গেছে। এই সংসদীয় প্রিভিলেজ কমিটি বা জাতীয় মহিলা কমিশনের মতো কমিশনের চাপ কি বিউরোক্রেসির ওপর চাপ তৈরি করবে না? আমলাতন্ত্র, তারা একবার হয়তো রেহাই পাবে, কিন্তু তারা বুঝে যাবে চাপটা কোথা দিয়ে তৈরি হচ্ছে, তাদের ওপর আলটিমেটলি চাপ আসছে, চাপ আসবে, এটা বুঝতে পারলে তারা সেই চাপটা কোনোভাবে অন্যদিকে পাস করে দেবে না তো, অথবা চাপ যাতে না আসে তার ব্যবস্থা করবে না তো। দেখুন, আদালতের চাপ সেটা তো ইতিমধ্যেই রাজ্যের পুলিশ টের পেয়ে গেছে। আদালতে ওই 144 ধারা জারি করা নিয়ে মামলা হয়েছিল, পুলিশ পুরো সন্দেশখালিতে প্রথমে 144 ধারা জারি করেছিল, এবার তারপরে আদালতের নির্দেশে কয়েকটা এন্ট্রি পয়েন্টে 144 ধারা জারি হয়, কারণ আদালত পরিষ্কার বলেছিল পুরোটা হয় নাকি। এবার গতকাল থেকে সেই কড়াকড়িও আস্তে আস্তে শিথিল করা হয়েছে, কারণ কোর্ট তারা বারবার ওই প্রশ্ন তুলেছিল যে সন্দেশখালি কি কাশ্মীর নাকি, এইভাবে এতদিন ধরে ওখানে কোথাও গিয়ে 144 ধারা জারি করে রাখতে হবে। সন্দেশখালি স্বাভাবিক হচ্ছে নাকি প্রশাসন অতি সক্রিয় হয়ে সন্দেশখালিকে দুর্গ বানিয়ে রেখেছিল, এবার সেই জায়গা থেকে পিছু হটছে? এই প্রশ্ন কি সরকার বা শাসক দলকে বিব্রত করবে না? এই টেন্ডেন্সিটা কি বামেদের থেকে ধার করা? খেয়াল করে দেখুন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মোকাবিলা করতে গিয়ে আমলাদের ওপর বুদ্ধদেব ভট্টাচার্য তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছিলেন বলে তো বারবার শোনা গেছিল, এবং সেই সময় তার প্রত্যেকটা পদক্ষেপে পরবর্তী ক্ষেত্রে যখন তুল্যমূল্য বিচার হয়েছে তখন বাম নেতৃত্ব স্বীকার করেছেন যে কোথাও কোথাও গিয়ে একটা স্ববিরোধিতা দেখা গেছিল, এবং সেই লক্ষণটা এখনও কি দেখা যাচ্ছে না? খেয়াল করে দেখুন তখনকার ঘটনাক্রমটা। লক্ষণ শেঠকে সঙ্গে নিয়ে নন্দীগ্রামে গেছিলেন বুদ্ধবাবু, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছিলেন, বলেছিলেন কি
নন্দীগ্রামে আন্দোলনকারীদের ওপর আক্রমণ সিপিআইএমের লোকেরা করেনি, তাদের দলের লোক ক্যাডার কেউ করেননি। কিন্তু তিনি ভেবেছিলেন কি ক্ষতিপূরণ দিয়েছেন তাই লোকজন তার বক্তব্য মেনে নেবে। বাস্তবে কি তাই হয়েছিল? ক্ষতিপূরণ যখন দিচ্ছেন তিনি তো ক্ষতিটা স্বীকার করে নিয়েছেন। এবার স্বীকার যদি সেখানে করেন তাহলে কোথায় গিয়ে গণ্ডগোল হয়েছে, সেটা কারা করেছে, সেটাকে এড়াতে যাওয়া স্ববিরোধিতা নয়, সেটাকেই কেউ মেনে নেবেন? দেখুন, যারাই করুক আর কি, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কোথাও গিয়ে যে ব্যাপারটাকে সামলানো যায় না সেটা তো মানে পরিষ্কার। পরবর্তী ঘটনা দেখুন, এবং ওই রকম একটা ম্যান্ডেট নিয়ে অত সিট নিয়ে একটা সরকার এসে সরকারে আসা 2 বছরের পর থেকে আস্তে আস্তে করে কিরম প্যারালাইজড হয়ে গেল। শেষ 2 বছর প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সরকার যেন সময় গুনছিল কবে ওই 11 সাল আসবে এবং তারা 34 বছরের শাসন শেষ করে তারা ক্ষমতাচ্যুত হবে। তৃণমূলও কি সন্দেশখালির ক্ষেত্রে সেম জিনিস করছে না? মমতা বন্দ্যোপাধ্যায় নিজে শেখ শাহজাহানকে ক্লিন চিট দিয়েছেন, শাহজাহানের অনুগামীরা এলাকায় নাকি মিষ্টি বিলিয়েছেন, অথচ এখন বাড়ি বাড়ি যাচ্ছে প্রশাসন, ক্ষতিপূরণ দিচ্ছে, লোকজন যাতে অভিযোগ জানাতে পারে তাই ক্যাম্প খোলা হয়েছে সন্দেশখালিতে। ভেবে দেখুন, কদিন আগেই গোটা রাজ্যে দুয়ারে সরকারের ক্যাম্প ট্যাম্প হয়েছে। কোনো অভিযোগ থাকলে মানুষ তো সেখানে গিয়ে অভিযোগ জানানোর সুযোগ পেয়েছেন। তাছাড়াও এখন নতুন করে সন্দেশখালিতে ক্যাম্প বসাতে হচ্ছে। কেন? তার মানে নির্দিষ্টভাবে ওই এলাকায় এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো নিয়ে মানুষের মধ্যে অভিযোগটা ভেতরে রয়ে গেছে এবং এই ক্যাম্প করা সেটাকেই স্বীকৃতি দিচ্ছে। একদিকে তৃণমূলের তরফে টাকা ফেরত দেওয়া, অন্যদিকে বিডিওর বাড়ি বাড়ি যাওয়া বা এলাকায় প্রশাসনিক ক্যাম্প বসানো থেকে কেউ যদি ভাবেন ডাল মে কুছ কালা হ্যায় তাহলে তাকে কি দোষ দেওয়া যায়? কেউ যদি বলেন এতদিন শাহজাহান যা করেছেন সেটা সরকার টের পায়নি কেন, আগের থেকে যেটা জানার চেষ্টা করা উচিত ছিল সেটা এখন কেন হচ্ছে, তাহলে কোথাও গিয়ে কি কেউ গোটা বিষয়টা ধামাচাপা দিয়ে রেখেছিলেন? যেমন এনসিআরবি রিপোর্ট যখন তুলে ধরা হয় তখন দেখা যায় বাংলা একদম ক্লিন চিট, সব থেকে ভালো, থানায় থানায় কোনো অভিযোগ নেই বলেই এনসিআরবির রিপোর্টে তার কোনো স্থান নেই, ফলে এনসিআরবি রিপোর্টে বাংলা ক্লিন চিট পায়। কিন্তু অভিযোগ না থাকলে তো সন্দেশখালি হয় না। তাহলে সত্যিই কি কোনো অভিযোগ নেই, নাকি অভিযোগগুলো যে ছিল সেগুলোকে কেউ ধামাচাপা দিয়ে দেন, বা সত্যি পরিস্থিতিটা সরকারকে কেউ বুঝতে দেন না? বুঝতে দিলে কিন্তু সরকারের পক্ষে, কারণ সরকার একটা কথা মনে রাখবেন, সরকার তো রাজনৈতিক দলের সরকার এবং তারা সব সময় নিজেদের ভালোটা বোঝেন, নিজেদের ভোটটা বোঝেন এবং তারা জানেন যদি মাস একবার বিগড়ে যায়, মানুষ যদি একবার খেপে যায়, তাহলে 34 বছরের শাসনকে ঠিক যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, ওই বিরাট ভোটে জিতিয়ে আনার 2 বছরের মধ্যে থেকে যেভাবে রিজেক্ট করতে শুরু করেছে, সেটা যে কোনো সরকার যে কোনো দলের পক্ষে এটা তো শিক্ষা, তাদের ক্ষেত্রেও ঘটতে পারে। কেউ কি চাইবেন সেটা? নিশ্চিতভাবেই নয়। যদি জানতে পারতেন নিশ্চিতভাবেই কিছু না কিছু ব্যবস্থা, যে কোনোভাবেই ব্যবস্থা, সেটা কিন্তু নেওয়া হতো। তার মানে কেউ না কেউ সেটা জানাননি, কারুর না কারুর জানানোর দায়িত্ব ছিল, বা জানানোর জন্য কারুর ওপর হয়তো সরকার নির্ভরশীল ছিল, তারা সেটা পালন করেননি, তাদের যে দায়িত্ব সেটা পালন করেননি। তাহলে বুঝতে পারছেন কিভাবে একটা জায়গার সঙ্গে ইতিহাস আরেকটা জায়গাকে লিঙ্ক করে শিক্ষা দেয়। যে উত্তম সর্দার অ্যারেস্ট হয়েছে, শাহজাহানের অ্যারেস্টটা আমরা চাইছি। আমরা হচ্ছে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের শাস্তি চাই, তাহলে আমাদের সন্দেশখালী শান্তি ফিরে আসবে। শাহজাহান শেখকে এখনও আমরা ভয় করি, ওনাকে যতক্ষণ অ্যারেস্ট না করবে ততক্ষণ আমরা সন্দেশখালীর মানুষ কেউ শান্তি পাচ্ছি না। अरेस्ट नहीं हो रहा इसीलिए महिलाएं डरी हुई हैं। अरेस्ट हो जाएगा तो मुझे लगता है कि अरेस्ट के बाद महिलाएं और आएंगी आगे। कहीं ना कहीं हमें इस पे जोर देना होगा कि ये जो शेख है इसको अरेस्ट किया जाए। দেখুন, শাহজাহানের বিরুদ্ধে আজকের দিনে দাঁড়িয়েও মানুষ অভিযোগ করছেন, কিন্তু নির্দিষ্ট অভিযোগ করেও কোথাও গিয়ে ভয়ও পাচ্ছেন। অ্যারেস্ট হননি তিনি এবং কোনোদিন যে ফিরে আসবেন না, বা যে কোনো সময় ফিরে এসে আবার যে অভিযোগ জানানোর মুখগুলো বন্ধ করে দেবেন না, তার ভরসা তো কেউ পাচ্ছেন না। কিন্তু কোথাও গিয়ে ধৈর্যের বাঁধ যতটা ভেঙেছে, যতটা ভরসা পেয়েছেন, তাতেই তো অনেক কিছু বলছেন। হয়তো পুরো ভয়টা চলে গেলে আর অনেক কিছু বলতেন, নির্দিষ্ট করে সব অভিযোগ আসতো।
আর নির্দিষ্ট অভিযোগ তো ইডিও করেছে। সারবেরিয়ায় শাহজাহানের বাড়ির বাইরে হামলা হয়েছিল ইডির ওপর, তারপরেও শাহজাহানকে ধরা যাচ্ছে না কেন? বিরোধীরা বলছেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূলের অন্য নেতারা শাহজাহানের পাশে দাঁড়ানোয় প্রশাসন নাকি বাঘকে খাঁচাবন্দি করতে পারছে না। শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হলে কি আদৌ সন্দেশখালির ক্ষতে প্রলেপ দেওয়া যাবে? সমস্যার যেটা শিকড়, যেটা মূল, সেটা যদি থেকে যায় তাহলে তলায় তলায় তো সেটা আস্তে আস্তে ছড়াতে থাকে। নারকোল গাছের দেখবেন আপনি একদিক আটকে দিন, অন্যদিকে একটু যেতে যেতে ভিতের মধ্যে ঢুকে অনেক সময় বাড়ির ভিত শুদ্ধ নাড়িয়ে দেয়, যার ফল এর আগে আমরা দেখেছি ওই শিকড়টা রয়ে যাওয়া বা ওপর থেকে ধামাচাপা দিয়ে তলায় তলায় গোটা ক্ষতটাকে বিস্তার হতে দেওয়া, তার ফল সিপিআইএম ভুগেছে, 34 বছরের বাম শাসন ভুগেছে। এবার যদি সেম সিমটমটা এখন দেখা যায় তাহলে তৃণমূল সরকারের সামনেও যে একটা বড় চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে এটা অস্বীকার করা যাবে। বামেরা কোথাও ওই আমলাদের ওপর অতিরিক্ত নির্ভর করে ডুবেছিল, রাজনৈতিকভাবে মোকাবিলা করলে হয়তো অন্যরকম হতো বলা যায়, বা এখনও অনেক অনেক বাম নেতা বিশ্বাস করেন যে অনিল বিশ্বাস বেঁচে থাকলে হয়তো সিচুয়েশনটা পরবর্তী ক্ষেত্রে অন্যরকম হতো, কারণ তিনি রাজনৈতিক স্তর থেকে পুরো খবরগুলো পেয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে পারতেন বলে তিনি মনে করেন। কি হতো আমরা জানি না, মানে যদি কিন্তু অনেক কিছু থাকে, কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলাটা যে অনেক জরুরি, সেটা যে বহু ক্ষোভ প্রশমনের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে, সেটা কিন্তু বাম নেতৃত্ব অনেক পরে বুঝতে পেরেছেন, তাদের নিজস্ব আত্মসমীক্ষাতেও বুঝতে পেরেছেন। এক্ষেত্রেও কিন্তু রাজনৈতিক স্তরে মোকাবিলাটার জায়গাটা এখনও কিন্তু সেভাবে ফোপরা, দানা বাঁধছে না। খেয়াল করে দেখুন, দুজন গেছেন, সুজিত বোস বা পার্থ ভৌমিক, দুই মন্ত্রী গেছেন, কিন্তু গেছেন গিয়ে কী বলেছেন? প্রথমবার তার বক্তব্য কী ছিল? দ্বিতীয়বারও গিয়ে কি খুব সাধারণ মানুষের সাথে দেখা করেছেন? না, নিজেদের বেশ অনেকটা দূরে তাদের নিজস্ব নেতা কর্মীদের সাথে দেখা করে চলে এসছেন। এবার মুখ্যমন্ত্রী তিনি কিছু নির্দেশ দিয়েছেন, ওখানে আমলাদের পাঠাচ্ছেন, প্রশাসনকে পাঠাচ্ছেন, অফিসারদের পাঠাচ্ছেন, এই অবধি তো ঠিক আছে, কিন্তু কোথাও গিয়ে ওইখানে তারা দাঁড়ালে এবং কিছু রাজনৈতিকভাবে পদক্ষেপ করলে গোটা বিষয়টার মোকাবিলা কি অনেক সহজে করা যেত? রাজনৈতিকভাবে মোকাবিলার জন্য বাড়ি বাড়ি তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম যাচ্ছে, অভিযোগ শুনছে, লিস্ট করছে, কিন্তু যারা ওই টিমে রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ আছে কি না সেটা কেউ খতিয়ে দেখেছে? কিছু না, এগুলো তো জাস্ট পরিকল্পনার বিষয়। যারা গেলেন তাদের এটা আমরা বাম আমলে দেখেছি, জানেন তো, কিছু কিছু মুখ, যে মুখগুলোকে লোকে একটা সময়ে তাদের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছিল, যাদের বিরুদ্ধে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল, এমন বিতৃষ্ণা যে পরবর্তী সময়গুলোয় বামেরা বলেছিলেন, একটা সময় তারা ভাবতেন যে একবার যদি ক্ষমতার থেকে বামেরা চলে যায়, বিরোধী হিসেবে তারা মারাত্মক। কোনোদিন বামেরা বিরোধী হিসেবে নিজেদের তারপর থেকে 11-র পর থেকে সেইভাবে তুলে ধরতে পারেননি, কারণ যে মুখগুলোকে সামনে রেখে যাদের নেতৃত্বে ওই বিরোধিতাটা করতে হতো, সাধারণ মানুষ তাদের মুখগুলোর ওপর ভরসা করতে রাজি ছিলাম না, এবং ছিলেন না বলেই বামদের এখন নতুন নতুন মুখ তুলে আনতে হচ্ছে। তারা এতদিনে বুঝতে পেরেছেন যে ওই মুখগুলোকে দিয়ে আর চলবে না। একই তো ব্যাপার তৃণমূলও কি করছে না, যে মুখগুলোকে পাঠাচ্ছে বাড়ি বাড়ি, সেই মুখগুলোর ব্যাপারে ওখানকার মানুষজনের যে কি ভাবনা, চিন্তা, অনুভূতি, ভালোবাসেন না দুচক্ষে দেখতে পারেন না, এই যে বিশ্লেষণটা, এই যে তথ্যটা, এটা কি ওপর মহল নিচ্ছেন নাকি জাস্ট পাঠিয়ে দিচ্ছেন? যদি তাই হয় তাহলে তো বলতে হবে যে এমন একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের গোড়াটাই আলগা। আমলাতন্ত্রের অতিরিক্ত নির্ভরতার মাসুল কোথাও যে অবশ্য এইভাবে, মানে এটা এই জন্য মনে হচ্ছে জানেন তো, যে গোটা জায়গাটা একটা রাজনৈতিক চিন্তাভাবনা, রাজনৈতিক বুনট নেই। যেটুকুনি এরকম একটা স্ট্রাকচারালি করার চিন্তা আছে সেটা প্রশাসনিক স্তরে, অথচ গোটা সমস্যাটায় কোথাও গিয়ে রাজনৈতিক দল জড়িয়ে, এবং গোটা ব্যাপারটা রাজনৈতিক মোকাবিলার খুব দরকার, কারণ তারাও যখন শাসক দল থেকে শুরু করে বাকি সবাই যখন তোপ দাগছেন, তারা তো অন্য রাজনৈতিক দলগুলোর দিকেই তোপ দাগছেন। তাহলে রাজনৈতিকভাবে গোটা জিনিসটাকে ওই ডিনাইয়াল বোর্ডে কেন রয়েছেন? অস্বীকার, সবটা অস্বীকার। তার বদলে গোটা বিষয়টার সমাধানের জন্য সদর্থক পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে না? আমি বললাম
শুধু আমলা নির্ভরতা ওতেই প্রশাসন চলে যাবে, এটাতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দল বা বিভিন্ন সরকার সবাই যে কিভাবে মাসুল গোনে সেটা হাতে গড়ো প্রমাণ তো এক্ষেত্রে পাচ্ছেন শাসক দল তৃণমূল, বিজেপি তারা কি পাচ্ছে না? তারাও বোধহয় গুনতে শুরু করে দিয়েছে। এই সন্দেশখালির ঘটনায় যখন তৃণমূলকে চাপে ফেলতে সেখানে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা ছুটে যাচ্ছেন, তারা বিভিন্ন কাণ্ড কারখানা আন্দোলন তৈরি করে লোকজনের মধ্যে একটা প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং মনে হচ্ছিল যে এরা চেপে ধরার মতো রসদ পেয়েছেন তারা। মুখ্যমন্ত্রী ঠিক সেই জায়গাটাই ধরেছেন, তিনি নাগরিক পরিষেবার জায়গাটা ধরেছেন। খেয়াল করে দেখুন, আধার প্রয়োজন হয় কেন? প্রয়োজন হয় কিছু স্পেসিফিক প্রয়োজন ফুলফিল করার জন্য। আপনার এক পরিচয়পত্র বা ব্যাংকের কাজকর্ম বা রেশন, এই সমস্ত পরিষেবা এইগুলো তো সব আটকে যাবে, আপনি সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। রাষ্ট্রীয় নিরাপত্তা ঠাত্তা সেগুলো তো পরের গল্প, আগে তো আপনি নিজে, এটাই তো মানুষ ভাবে, তাই না? তো সেই জায়গায় ওটা তো থিওরি, আর এটা তো বাস্তব। আপনার বন্ধ হয়ে গেছে, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন, আপনি রেশন পাচ্ছেন না। এই জায়গাতেই মুখ্যমন্ত্রী যা যা বলেছেন খেয়াল করে দেখুন, ঠিক ওই জায়গাটা ধরেছেন। এই পরিষেবাগুলোকে চালু রাখার কথা কীভাবে তিনি চালু করে দেবেন সেটা মুখ্যমন্ত্রী বলেছেন। রাজ্য আলাদা পরিচয়পত্র দেবে, আলাদা পোর্টালের মাধ্যমে এই সমস্ত কাজকর্ম যাতে চলবে, রেশন টেশন সেরকম ব্যবস্থা করে দেবেন, এরকম এটা বলেছেন। এবার রাজ্য আলাদা পরিচয়পত্র দিতে পারে কিনা, পোর্টালের মারফত এই সমস্ত কাজকর্ম চালানো যায় কিনা, ব্যাংকিং বা রেশনিং সিস্টেম যেগুলো কেন্দ্রের নিয়ম মেনে চলে বা RBI-এর নিয়ম মেনে চলে, সেগুলো রাজ্য আলাদা করে তার কোনো নিয়ম বার করতে পারে কিনা, এগুলো নিয়ে তো তর্ক বিতর্ক হতে পারে। কিন্তু সাধারণ মানুষের কাছে এই আশ্বাসটা বিরাট। তার কারণ তো তারা তো দেখেছেন যেভাবে কেন্দ্র প্রচার হয়েছে বা যেটা দাঁড়িয়েছে, কেন্দ্র 100 দিনের টাকা দিচ্ছে না বা আবাসের টাকা দিচ্ছে না, সেই জায়গায় রাজ্য দিয়ে দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। কবে দেবেন সেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এলাকায় অলরেডি টাকা দেওয়া শুরু করে দিয়েছেন। ফলে এটাও এরমভাবে হতে পারে, এরকম একটা মানুষজন তো ভেবে নিতেই পারেন, তাই না? সেটা তো মানুষের কাছে বিরাট একটা প্রাপ্তি, অনিশ্চয়তার থেকে একটা নিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে যে মানুষজন যারা বলছে, তারা তো তখন ভাববেন যে কোথায় কি হচ্ছে সেটা তো পরের কথা। সন্দেশখালির কথা সন্দেশখালি ভাবুক, আমি তো আগে আমার নিজের কথা ভাবি। এই যে গোটা বিষয়গুলো, সেগুলো মানে ভেবে দেখুন, শুধু যাদের ওপর পুরো দায়িত্ব এই গোটা ব্যাপারটা স্মুথলি চালানোর, তারা যদি তাদের নিজেদের মতো করে করেন বা ঠিকমতোভাবে না করেন, তাহলে কত জায়গায় কত রকম রাজনৈতিক গোলযোগ হতে পারে সেটা খেয়াল করে দেখতে পাচ্ছেন। অবশ্য কেই বা তার নিজের কাজটা করছে আর কেই বা চোখ খুলে রাখছে। চোখ খুলে রাখার জায়গার কি অভাব আছে নাকি? ছোট্ট একটা ঘটনা বলি, আমরা সচরাচর কি বলি যে শ্মশানের শান্তি। শ্মশানের শান্তি না, মানে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে মানুষজন হয়তো বলছেন মোড়েও শান্তি নেই, কারণ সেখানে নাকি শ্মশানের জমিটাই দখল হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানের জমিতে নাকি খাটাল খুলে ফেলেছেন রাজ্যের এক মন্ত্রীর ঘনিষ্ঠ আত্মীয়। যে রাজ্যে জন্মালে শিশুসাথী আর মৃত্যুর পর সমব্যথীর বন্দোবস্ত আছে, সে রাজ্যে শ্মশানের জমিতে যদি খাটাল চলে তাহলে তো প্রশ্ন উঠবে। যেখানে মুখ্যমন্ত্রী এই সমস্ত ব্যাপারে অত্যন্ত সজাগ, বারবার বিভিন্ন জায়গার সংস্কার করেছেন, শ্মশান সংস্কার করেছেন, বিভিন্ন ব্যবস্থা করে দিয়েছেন, তার কানে এই খবরগুলো কি পৌঁছচ্ছে না? তবে যাদের পৌঁছানোর কথা তারা কি সঠিকভাবে এই খবরগুলো পৌঁছে দিচ্ছে না? খেয়াল করে দেখুন, এই যে মাঝখানের লেয়ারটা, এটা যদি ঠিকঠাক না করে, কাজকর্ম ঠিক জায়গায় ঠিক খবরটা না পৌঁছয়, তাহলে তো সরকারের মধ্যেই যে রক্ত সঞ্চালনটা সেটাই বিঘ্নিত হবে। রক্ত সঞ্চালন বিঘ্নিত হলে কি কি হতে পারে সেটা আপনারা জানেন। যে পূর্বপুরুষ আর 3-4 পুরুষ ধরে ওইখানে যত মৃতদেহ ছিল সব ওইখানে উদ্ধার করা হয়েছে, সব কিছু সব থেকে। এখন হচ্ছে না, বন্ধ আছে। যে ওই শ্মশানটাকে ভেঙে সেই অফিসঘর করেছে, এইটা আর কি ছাগল ঘর করেছে, মানে শ্মশানে এখন ছাগল চড়ছে। কার ছাগল জানেন? রাজ্যের মন্ত্রী তথা শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতোর শ্যালক তরুণ মাহাতোর ছাগল। স্থানীয়দের অভিযোগ, দখলদারির ম্যাজিকেই আস্ত শ্মশান এখন খাটালে পরিণত। শালবনীর দক্ষিণশোল এলাকায় উদ্বাস্তুদের বাস। দেশভাগের পর এখানে আশ্রয় নিয়েছিল 21টি পরিবার, এখন সেটা বেড়ে হয়েছে 200। পরবর্তীকালে সরকার এদের পাট্টা বিলি করে, পঞ্চায়েত শ্মশানও বানিয়ে দেয়, সেটাই বেদখল।
মহা বিপদে স্থানীয়রা। সৎকার করতে তো অসুবিধা হচ্ছে, এখন পার্মানেন্ট কোনো তো আমাদের জায়গা নেই, যে যার ঘরের সামনেই করতে হচ্ছে, আর কি করব। তৃণমূলের স্থানীয় নেতা পর্যন্ত অসহায়। ওনার মন্ত্রিত্বর আস্ফলনে না কি জানি না কি ব্যাপারে উনি কোনো রকম আমাদের কথা কোনো জানি। আমি বর্তমানে বুথ সভাপতি। বিতর্কের ছোঁয়া চেরাতে মরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। কমপ্লেন এলে কমপ্লেন দেখে আমরা শ্মশান করে দেবো, যদি বলে আমাদের শ্মশান দরকার হচ্ছে ওই দখল করে নিয়ে যেয়ে আমরা শ্মশানটা করবো। মানে এভাবে কি দখল করাও চাই? মানে একটা শ্মশান, সেটাই বলতে পারবো না, সেটা একজন মিনিস্টার, তার এগেইনস্টে আমি কি বলবো। সবাই মন্ত্রীর নামে কাঁপছেন। মন্ত্রী শ্রীকান্ত মাহাতো অভিযোগ অস্বীকার করতে মরিয়া। অপপ্রচার, বদনাম, মিথ্যা কথা বলা, এটা হচ্ছে কাজ কিছু লোকের, সেইটা করার চেষ্টা করছে। শ্রীকান্ত স্ত্রী অঞ্জনা আবার জেলা পরিষদের সদস্য, তার মুখে পাল্টা অভিযোগ। যে জায়গায় যারা আপনাকে ডেকে নিয়ে এসেছে সুখদেব মজুমদার এবং তার দাদা, আপনাকে আজকে যারা বাইট দিয়েছে সেই লোকগুলোই হচ্ছে ওখানে জমি মাফিয়া, এবং সেই জমি মাফিয়া আমার ভাইকে ওখান থেকে উৎখাত করার জন্য আজকে একটা মিথ্যা ব্লেম দিয়ে তাকে ওখান থেকে উৎখাত করার চেষ্টা চলছে। আমি তোকে দেখুন, ওইটা তো মন্ত্রী আছে বলে মন্ত্রীর রেপুটেশনটাকে নষ্ট করার জন্য মূলত কিছু সমাজ বিরোধী লোক এর সাথে জড়িত আছে। শ্মশানের জমি নিয়ে পাল্টা মামলা মোকদ্দমাও হয়েছে, কিন্তু স্থানীয়দের সমস্যা মেটেনি। যারা বালি খেয়েছে, কয়লা খেয়েছে, গরু খেয়েছে, এখন সাধারণ মানুষের শ্মশানকেও তারা খেয়ে নিয়েছে শালবনী এলাকায়। তো যদি সাধারণ মানুষের এই ধরনের কোনো অসুবিধার সম্মুখীন তারা হচ্ছে, তাহলে তারা প্রশাসনকে জানাক। TV9 বাংলা BLRO অফিসে ছুটে গিয়েছিল, কিন্তু প্রতিক্রিয়া মেলেনি। ভূমি দপ্তরের কর্তারাও কি মন্ত্রীর ভয়ে মুখ লুকোচ্ছেন? বাড়ির উঠোনেই দাহ করতে হচ্ছে, এই সুযোগে কেউ কেউ অপরাধ মুছে ফেলার সুযোগও পেয়ে যাচ্ছে না তো। দেখুন, শ্মশানের জমি বেদখল হয়ে গেছে, তাই বাড়ির মধ্যেই প্রিয়জনকে দাহ করতে হচ্ছে। এগুলো বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এই অভিযোগগুলো সত্যি হয়। তাহলে বলুন তো, কোন জায়গাটায় ঠিকভাবে সব কিছু চলছে বলে আপনি বলবেন? এটা কি আমাদের খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে সব কিছুর জন্য? এবার সবথেকে বড় প্রশ্ন, কোন পর্যায়টায় কে নিজের কাজটা ঠিক করলে এই সব যেখানে অ্যাটলিস্ট শ্মশানে গিয়ে মানুষজন শান্তি পাবেন?